এসআইআর সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ দুই একটা তথ্য আপনাদেরকে দেওয়ার আছে, যা বেশ পজিটিভ। শুনলে আপনাদের ভালো লাগবে এবং আমারও আপনাদের জানাতে ভালো লাগছে। আধিকারিকের সঙ্গে কথা বলে খোঁজখবর নেওয়ার পর যেটুকু বুঝলাম, মাইক্রো অবজারভারের তরফ থেকে এই যে রোল ব্যাক এবং ডকুমেন্ট টু বি ভেরিফাইড লিখে ম্যাক্সিমাম কেসেস যে ইআরওর কাছে সেন্ড ব্যাক করে দেওয়া হচ্ছিল, সেগুলো কেন এবং ইআরও সেই সমস্ত কেসগুলো নিয়ে কিভাবে আবার ডিসপোজ করছে বা কি করছে উনি, সে সম্পর্কিত আলোচনা। এবং তারপর জানাচ্ছি বিচার বিভাগীয় যে সমস্ত সম্মানীয় জজেরা আমাদের এবার থেকে এসআইআর এর শুনানিতে আসবেন, ওনাদের নিয়ে আপডেট আগামীকাল থেকে যা শুরু হচ্ছে। প্রথমে ডকুমেন্ট টু বি ভেরিফাইড এবং রোল ব্যাক সংক্রান্ত বিষয়টা বুঝে নিই। মাইক্রো অবজারভার কেন সেগুলোকে রোল ব্যাক করছে এবং ইআরও সেই কেসগুলোকে কিভাবে ডিসপোজ করছে বা করবেন। আগামীকাল অবধি সময় রয়েছে, সময়সীমা বাড়ানো হয়েছে ডিসপোজালের। ধরুন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দুটো এক্সাম্পল দেব, বুঝে যাবেন। যারা ভীত সন্ত্রস্ত, এই আলোচনাটা শোনার পর অনেকটাই ভয়ভীতি কেটে যাবে। কারণ প্রত্যেক ইআরও এই ইআরও দায়িত্বশীল এবং ওনারা চাইছেন না কোনো বৈধ নাগরিক শুধুমাত্র সামান্য কোনো ভুলের কারণে তালিকা থেকে বাদ যাক। এটা কেউই চাইবেন না, ওনারাও চান না। অতএব এক্সাম্পলটা বুঝুন, মাইক্রো অবজারভাররা কেন এই কেসগুলোকে সেন্ড ব্যাক করছিল। ধরুন এক্স নামক কোনো ব্যক্তি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এসেছিল ওনার নামে, নথি দেখান। উনি 12টার মধ্যে একটা নথি দেখিয়েছেন, যেটা হচ্ছে ধরুন এসসি এসটি বা ওবিসি একটা সার্টিফিকেট। এটা উনি সাবমিট করেছেন। এই ইআরও এটাকে ওকে পেয়েছেন একদম, এবং এই কেসটা ডিসপোজ করে উপরে পাঠিয়ে দিয়েছেন। এতদিন অবধি সব নীরব ছিল। ডিসপোজালের শেষ সময়ে এসে হঠাৎ করে মাইক্রো অবজারভার এই ধরনের কেসগুলোকে রোল ব্যাক করে দিচ্ছে বা ডকুমেন্ট টু বি ভেরিফাইড বলে পাঠিয়ে দিচ্ছে ইআরওর কাছে। এই একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে 6 প্রজেনি লিঙ্কেজ প্রবলেম। একই প্রজেনি লিঙ্কেজ দেখিয়েছে 6 জন বা তার বেশি। এই কেসগুলোকেও সেন্ড ব্যাক করে দিচ্ছে বা রোল ব্যাক করে দিচ্ছে ডকুমেন্ট টু বি ভেরিফাইড। আবার ইনাদের ডকুমেন্ট ভেরিফাই করুন এই কথা বলে। এবার ইআরওর কাছে এই ডকুমেন্টসগুলো যখন ফিরে আসছে, তখন উনি স্বাভাবিকভাবেই ওনার কাছে হার্ড কপিসগুলো রয়েছে জমা, সেই হার্ড কপিস চেক করছেন। এবার প্রথম কেসটার ক্ষেত্রে, অর্থাৎ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটসগুলো যেনারা জমা দিয়েছিলেন, সেই সার্টিফিকেটের হার্ড কপি ওনার কাছে রয়েছে। এবার কেসটা বুঝুন, ধরুন এক্স নামে ব্যক্তির লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল। এই এক্স নামক ব্যক্তির পিতার নাম হচ্ছে ওয়াই। এবার উনি কি করছেন, ইআরও ওনার যে হার্ড কপি সেই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, ওখানে পিতার নামটা চেক করছেন, লেখা আছে ওয়াই, এবং ইনি এসআইআর ফর্মে লিখেছেন ওয়াই ইনার পিতা। লিঙ্কে যে নাম ইনি দেখিয়েছেন 2002 সালের তালিকায়, সেখানেও ওয়াইয়ের নামটাই রয়েছে। নাম একটু এদিক সেদিক হতেই পারে, লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কারণেই নোটিশ এসেছে। তো উনি এটা শিওর, বিএলও এটা শিওর, এইআরও এটা শিওর। মাইক্রো অবজারভার কিছু জানে না এই সম্পর্কে, এই কারণে ওনার ডাউট হয়েছে, হয়তো নামের একটা দুটো অক্ষর এদিক সেদিক দেখেছে, দেখার পর সেটাকে রোল ব্যাক বা ডকুমেন্ট টু বি ভেরিফাইড লিখে পাঠিয়ে দিয়েছে। ইআরও সাহেব আবার এই কেসটাকে চেক করার পর উনি আবার ওকে পাচ্ছেন, কারণ এক্স নামক ব্যক্তির পিতা ওয়াই, এই ওয়াইয়ের নাম 2002 তালিকায় রয়েছে। এইভাবে এই কেসটা ডিসপোজ হয়ে যাচ্ছে। অতএব এই কেসটাকে উনি ওনার মতো কমেন্ট লিখে ডিসপোজ করে দিচ্ছেন, করে দিয়ে আবার এটাকে ওকে করে পাঠিয়ে দিচ্ছেন উপরে। অতএব এই কেসগুলোর ভয় যথেষ্ট কম। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সমস্ত কেসগুলো মাইক্রো অবজারভারের মনোভূত হয়নি, যেগুলোকে বা উনি বুঝতে পারেননি, সেগুলোকে যে রোল ব্যাক করে দিচ্ছিল বা ডকুমেন্ট টু বি ভেরিফাইড করে দিচ্ছিল, সেই কেসগুলো ডকুমেন্টালি ইআরও সাহেব একবার চেক করে নিয়ে আবার ডিসপোজ করে দিচ্ছেন এবং ম্যাক্সিমামটাই ডিসপোজ করে দেবেন। আমি আলোচনার পর যেটুকু বুঝতে পারলাম, এই হচ্ছে আলোচনার নির্যাস। এবং দ্বিতীয় যে কেসটার কথা আমি আপনাদেরকে বলেছি, 6 প্রজেনি প্রবলেম, 6 জনের বেশি প্রজেনি প্রবলেম। এক্ষেত্রে
আবার একই কথা বলেছে, ডকুমেন্ট যাচাই করতে হবে ইনাদের। তো এক্ষেত্রেও ইআরও সাহেব আবার যে হার্ড কপিসগুলো জমা করেছেন, ধরুন এক্স নামক ব্যক্তির 6 জনের বেশি লিঙ্কেজ দেখিয়েছে, তারা হচ্ছে ABCDEFG, ইনারা লিঙ্কেজ দেখিয়েছে। এবার ইআরও সাহেব কী করছেন, সেই সন্তানদের মধ্যে 6 জনের বেশি হোক বা না হোক, যদি হয় তাতেও কিছু যায় আসে না। বায়োলজিক্যালি অনেকের 6 জনের বেশি সন্তান থাকতেই পারে, এবং যদি না থাকে সেক্ষেত্রেও উনি ডকুমেন্টসগুলো চেক করে নিচ্ছেন, ওখানে পিতার নামটা উনি চেক করছেন, এবং পিতারও ডকুমেন্টস দেওয়া রয়েছে। 12টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ওনাদের নিজেদের এবং পিতার নামে যদি একটা সাবমিট করে থাকেন, তাহলে 6 জনের কম থাকলেও এবং 6 জনের বেশি লিঙ্কেজ থাকলেও উনি এই কেসগুলোকে ওকে করে আবার পাঠিয়ে দিচ্ছেন। অতএব এই কেসগুলোতেও ভয় নেই, একদমই ভয় নেই। যদি ইআরওর হাতে সময়সীমা না থাকতো, উনি ডকুমেন্টগুলোকে ভেরিফাই করার, নতুন করে হার্ড কপিগুলোকে দেখে চেক করার সময় না পেতেন, তাহলে চোখ বন্ধ করে উনি তো কমেন্টারি করতে পারেন না, যে কোনো কমেন্ট লিখে দিয়ে আবার ডকুমেন্টগুলোকে ওকে করে ফরওয়ার্ড করে দিতে পারেন না। এই সময়টাতেই, এই জায়গাটাতেই ভয়টা ছিল, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে উনি যদি সময় না পান, সময়সীমা ওনাকে না দেওয়া হয়, তাহলে কিন্তু উনি কি কমেন্ট করবেন। ধরুন কারো ডকুমেন্টস চেক না করে উনি ফাউন্ড ওকে লিখে পাঠিয়ে দিলেন উপরে, তার পরবর্তীতে সেই ব্যক্তির নামে যদি কেউ অভিযোগ করে এবং ধরা পড়ে যে এই কেসটা গড়বড়, তাহলে শাস্তি তো ইআরও সাহেবকে পেতে হতো। এই জায়গাটাতে ভয়টা ছিল, কিন্তু যেহেতু সময়সীমা বাড়ানো হয়েছে এবং কাজ চলছে, আমি যেটুকু জানলাম তাতে করে এই কেসগুলোতে আর ভয়ের কিছু রইল না। এটা প্রথম কেস। এবং দ্বিতীয় যে আলোচনাটা করতে চলেছি, এটা শোনার পর এই ভয় আরও অনেকাংশেই কেটে যাবে। কেন? কারণ আগামী কাল থেকে আমাদের হাইকোর্ট আজকেই 250 জন বিচারপতির তালিকা তুলে দিল ইসিআইয়ের হাতে। এই 250 জন জাজেদের নিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি তৈরি হবে এবং বিধানসভা ভিত্তিক হাতে তালিকা নিয়ে যে সমস্ত কেসগুলো এখনও পেন্ডিং রয়েছে বা যে সমস্ত কেসগুলো নিয়ে অভিযোগ রয়েছে, সেগুলো শুনানি তারা করবেন। কিভাবে সেটা জানাচ্ছি। এই যে এখনই এক্সাম্পলটা দিলাম আপনাদেরকে, ধরুন ইআরও সাহেব এখনও কিছু কেসের সিদ্ধান্ত নিতে পারেননি বা পারছেন না, বা কাজ করছেন উনি অফিসে বসে। আগামীকাল থেকে এই কমিটিগুলো ভিজিট করবে। ইনার মূল ব্যক্তি হচ্ছে যাদের সঙ্গে ইনারা যোগাযোগ করবেন বা যাদের কাজের উপরে ইনারা তদারকি করবেন, ইআরও, মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার। এখান থেকেই প্রক্রিয়াটা শেষের দিকে এগোয়, ফাইনাল তালিকার দিকে। এই কারণে এই মানুষদের সঙ্গে ইনাদের সরাসরি কথোপকথন এবং নথি যাচাইটা এখান থেকে শুরু হবে। অতএব এই যে নথিগুলো যাচাই করার যে প্রক্রিয়া, সেটা আরও স্বচ্ছ হবে, নিখুঁত হবে, একদম আপনারা নিশ্চিত থাকুন। কারণ বিন্দুমাত্র সন্দেহের অবকাশ যদি থেকেও থাকে, সেটা আর থাকবে না। কারণ ইনারা বিচার বিভাগীয় মানুষ, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, এ কারণে ইনাদের কাছে আমরা বিচার আশা করতেই পারি। এছাড়াও ইনাদেরকে নিয়ে ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, ডিএম এবং এসপিদের নিয়ে একটা করে কমিটি তৈরি হবে। সেই কমিটিগুলো প্রয়োজনে যে সমস্ত কেসগুলো ইসিআই পেন্ডিং রেখেছে, এখনও ইসিআইয়ের নিয়োগকৃত কোনো কর্তা যে সমস্ত কেসগুলোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, যেগুলোকে ডিসপোজ করবে, কিভাবে বাতিল করবে নাকি তালিকাভুক্ত করবে, এই সিদ্ধান্ত যে কেসগুলোতে নিতে পারেনি, সেগুলোরও ওনারা কিন্তু শুনবেন। প্রয়োজনে শুনানির ব্যবস্থা হতে পারে। আবার যে সমস্ত মানুষজন এখনও ঝুলে রয়েছেন, যিনাদের পেপারস নিয়ে এখনও কোনো ডিসিশন হয়নি, ওনাদের আবার নোটিফাই করা হতে পারে, ওনাদেরকে ডাকা হতে পারে এবং পেপারস নিয়ে ওখানে উপস্থিত হতে বলা হতে পারে। সেখানে পেপারস নিয়ে উপস্থিত হলে এই কেসগুলো ডিসলভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। কারণ প্রতিজন সম্মানীয় জাজেস দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। অতএব মানুষজন যখন বিচারের আশায় ইনাদের দরবারে গিয়ে উপস্থিত হবেন, 100% শিওর থাকতে পারি আমরা যে ইনারা ধৈর্য সহকারে ওনাদের কথা শুনবেন, নথি যাচাই করবেন এবং উপযুক্ত সময় না দিয়ে কেসগুলোকে ডিসপোজ করবেন না। অতি অবশ্যই এই জায়গাগুলো পজিটিভ, কারণ ইনাদের যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, মানুষের কথা শুনেও ইনারা অনেক কিছুই বুঝতে পারবেন। অতএব প্রয়োজনে আবার সময় দিতে পারেন মানুষকে নথি জোগাড়ের এবং পুনরায় কোনো তারিখ দিতে পারেন। তবে হ্যাঁ, এই শোনার পর ইনারা যে ডিসিশন নেবেন সেটাই হবে কিন্তু ফাইনাল ডিসিশন। এবং তারপরেই তালিকা পাবলিশ হচ্ছে
28 ফেব্রুয়ারি। সেই 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পরেও কিন্তু এরকম নয় যে আপনাদের জায়গা সেখানেই শেষ হচ্ছে। যদি এরপরেও আপনাদের অভিযোগ থাকে, আপনারা আবার ডিইও, সিইও এবং প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, পজিটিভ বার্তা ছড়াবেন এবং অতি অবশ্যই এসআইআর পজিটিভের দিকে ধীরে ধীরে এগোচ্ছে আশা করতে পারেন। ধন্যবাদ। শুভরাত্রি।